আজ ৩রা জুলাই ২০২৫। প্রায় ৪ বছর আগের কথা মনে পড়ছে। মহাজাতি সদন, বিজেপির মিটিং চলছে। বিজেপি কর্মী, সমর্থক, কর্মকর্তা, নেতা সব ভর্তি। স্টেজে শোভিত হচ্ছে নেতা মাথা, তারা সব স্টেজে বক্তব্য রাখছে। সিপিএম পার্টি থেকে আসা, তৃণমূলে আসা, বিজেপিতে আসা সিপিএম পার্টি থেকে একজন নেত্রী, অতি সাধারণ আর কি, সেও বক্তা। আর অডিয়েন্সে শোভিত হচ্ছেন কে? মানে একেবারে দুচ্ছাই। আমি নিজে জানি এটা, আমি নিশ্চিত করে জানি তিনি প্রচণ্ড কষ্টে ছিলেন। তার চোখ হয়তো কান্নায় ছলছল করছিল, তারপরেও তিনি অনুষ্ঠানে ছিলেন। কিন্তু অডিয়েন্স, অতি তুচ্ছ লোক, তিনি অতি সাধারণ মানুষ, তার গুরুত্ব ছিল না একেবারেই। তাই তিনি অডিয়েন্সে, তিনি স্টেজে নন। আর ওই সিপিএম নেত্রী জাস্ট এসেছেন আর কি কিছুদিন আগে, তিনি বক্তা। আর বড় বড় রাজ্যের নেতারা, তারা তো বক্তা আছেই। তুচ্ছাই এই দল বিজেপি, বঙ্গ বিজেপি যখন থেকে তৈরি হয়েছে, উল্লেখযোগ্য পুরনো নেতা যারা আঁকড়ে ধরে আছে, দলটাকে আঁকড়ে ধরে আছে, অসাধারণ বাগ্মিকতা যার, বিভিন্ন দুর্যোগে বিজেপির হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন যিনি, যার মধ্যে সংস্কৃতি বোধ চেতনা রয়েছে, যাকে একজন শ্রেষ্ঠ চিন্তাশীল লোক বলে মনে করা হয়েছে, যার মধ্যে জ্ঞান গরিমা আছে, ঠিক তেমন একটা ব্যক্তি একটা দলে কত উপেক্ষিত হতে পারে, তিনি ছিলেন নজির। আমি একটা কথা বিশ্বাস করি, জানেন, কখনো কখনো ভাগ্য লাগে, জানেন তো, আর কখনো কখনো ধৈর্য লাগে। এই ধৈর্য আর সৌভাগ্য যখন একসাথে মিলিত হয়, তখন একটা শ্রমিক ভট্টাচার্য তৈরি হয়। হ্যাঁ, ওই হতভাগ্য মানুষটি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। তিনি অডিয়েন্সে পাবলিকের সাথে বসে আছেন, বিজেপির সভা, আর আমি নামটা বলবো না, রাজ্যে সব নেতারা আছেন, তার সাথে এই তুচ্ছ মানুষগুলো স্টেজে আছে দুচ্ছাই করার জন্য। আসলে শ্রমিক ভট্টাচার্যকে অসম্মান করার জন্য এটা ছিল, আর কিচ্ছু ছিল না, ছিল কাহিনী। আমি আজকে দেখলাম গদগদ ভাব। আজকে তার ক্ষমতা গ্রহণের দিন ছিল, পদ গ্রহণের দিন ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সুকান্ত মজুমদার তিনি সভাপতি ছিলেন, তার হাত থেকে সভাপতি পদ, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি পদ শ্রমিক ভট্টাচার্য গ্রহণ করলেন। বিপুল সমারোহ দেখলাম সায়েন্স সিটি হলে, তার শুভেচ্ছা তাকে ভরিয়ে দেওয়া হলো। কোলকাল কথা টেবিল চাপড়ানো দেখলাম। একই লোক, 4 বছর আগে আর 4 বছর পরে। শুধু তাই নয়, এই উনি রাজ্যসভার মেম্বার হওয়ার আগে পর্যন্ত বিজেপির কারা কারা তাকে গুরুত্ব দিত, পাত্তা দিতে নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, রাজ্যসভায় যাওয়ার পর, রাজ্যসভা তার অসাধারণ বাগ্মিকতা প্রকাশিত হওয়ার পর, দিল্লির নজরে আসার পর, তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে বিদেশে পাঠানোর পর, ধীরে 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 বিজেপির লোক বুঝলো শ্রমিককেও লাগবে, প্রয়োজন আছে ওকে। আজকে দেখলাম কেউ কেউ ভালোবেসে কেঁদে ফেলছে, তারা কিছুদিন আগে পর্যন্ত ওনাকে পাত্তা দিত না। আমি খালি মানুষগুলোকে চিনি, আমি বাঙালিগুলোকে চিনি। এরা যখন কেউ দুর্বল থাকে, মানে পদ পায় না, যোগ্য, সীমাহীন যোগ্য, কিন্তু পদ পায়নি, ক্ষমতা পায়নি, সে দুচ্ছাই। আর যেই সে পদ পেয়ে যাবে, তার পায়ে পড়বো কি করে, তার কতটা পদলেহন করবো, তার কতটা কাছে যাব, তার প্রতিযোগিতা শুরু করে দেবে। আমি শ্রমিক ভট্টাচার্য সাহেবকে বলছি, আপনি বিজেপির সভাপতি হয়েছেন, প্লিজ, আপনি রাজ্যসভায় যাওয়ার আগে পর্যন্ত যে মানুষরা আপনাকে ভক্তি শ্রদ্ধা করত, গ্রহণ করেছিল, আপনি শুধু তাদেরকে বন্ধু ভাববেন, বাকিদের বন্ধু ভাববেন না। বাকিরা হচ্ছে ওই সেই কাকের মতো, সুযোগ পেলে আসে, আবার ঠিক সময় পালিয়ে যায়, পরিযায়ী পাখির মতো। এরা কখনোই আপনার প্রিয় নয়, আপন নয়। এরা বিভিন্ন পদ নেবার জন্য আপনার কাছে হই করছে। সভাপতির মাধ্যমে পরবর্তীকালে কমিটি গঠন হয়, বিভিন্ন কমিটিতে যাব, থাকবো, মজা করব। তাই এই মুহূর্তে শ্রমিক 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 শ্রমিক
জয়তু 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 জয়তু। প্লিজ সাবধান। আমি আমার জীবন থেকে, অভিজ্ঞতা থেকে আপনাকে জানালাম। কেন জানালাম? আপনি আমাকে ভীষণ ভক্তি করেন, আজ নয় 10-12 বছর আগে থেকে। আপনি হ্যাঁ, আপনার কথাই বলছি। যখন আমাকে হামলা করা হয়েছিল 2015 সালে, আপনি আওয়াজ করেছিলেন অন্তত মিডিয়ার সামনে, ভুলিনি আমি। আপনি 3 মাস আগে রাজ্যসভায় ডেপুটি স্পিকারের সামনে, রাজ্যসভায় আপনি জাতীয় সঙ্গীত গাওয়া থেকে আমি রক্তাক্ত হয়েছিলাম, সেই উদাহরণ তুলে ধরেছিলেন। হ্যাঁ, আপনি রাজ্যসভায় তুলে ধরতে পারছেন, কিন্তু আপনার 77টা সিট পেয়েছে বিধানসভাতে, এখন 70টারও তার কমে গেছে। একবারও বিধানসভাটা আলোচিত হলো না যে একজন প্রধান শিক্ষক, তিনি মিডিয়া বলে যে মেরি পাকিস্তান যাকে বলা হয়, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, ভারত মাতার গান, ওটা আমার নয়, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি। ছাত্ররা প্রার্থনা সভায় এই গানটা গাইবে, প্রার্থনার সময় আমি সেটা ইন্ট্রোডিউস করাতে চেয়েছিলাম, এটা ছিল অপরাধ। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম, এটা ছিল অপরাধ। আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম প্রায় 100-এর বেশি, এটা ছিল অপরাধ। নাচ গান কবিতা নাটক ছাত্রছাত্রীদের শিখিয়েছিলাম, এটা ছিল অপরাধ। খবরের কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম, এটা ছিল অপরাধ। বিশেষ করে জাতীয় সঙ্গীত, ওটা ছিল হিন্দুত্ববাদী গান, ভারত ভাগ্য বিধাতা, এটা ওই গানে অঙ্গীভূত। তাই ওই গান কলকাতার বেটিয়া পড়ছে, ওই বিনি পাকিস্তানে চলবে না, ওটা সুদানে বাজাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হায়রে, মাথায় লোহার রড, 1000 লোক ঘিরে ধরে, 12 জন পুলিশকে, আমি ডেকেছিলাম পুলিশকে, তাদের সামনে রক্তাক্ত করা হয়েছিল, কোমায় পাঠানোর চেষ্টা হয়েছিল। বেঁচে আছি আমি, এটা কি অপরাধ? ভারত মাতা কি জয়, ওটা তো ভারত মাতার মাথায় লোহার রড, আপনি বুঝেছেন, তাই রাজ্যসভায় তুলেছেন কথাটা। আমাকে পশ্চিমবঙ্গ সরকার হামলার পরে শিক্ষারত্ন দিয়েছে, আমি সঠিক ছিলাম, তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে শিক্ষারত্ন দিয়েছিল। তারপরে 2020 সালে শিক্ষা সাহিত্যে ভারত সরকার, ভারতের সম্ভবত ইতিহাসে প্রথম, শিক্ষা সাহিত্য এই ফিল্ডে সবচেয়ে কম বয়সে সম্ভবত আমাকে পদ্মশ্রী দিয়েছে, এবং একমাত্র বাঙালি মুসলমান যে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছে তিনি কাজী মাসুদ আক্তার। সেই লোক, সঠিক ছিলাম তো? কই বিধানসভাতে একবারও আওয়াজ উঠেছে যে যারা তাকে মেরেছিল তাদের জেল হয়েছে কি, তাদের জরিমানা হয়েছে কি, তারা কেন জামিন পাচ্ছে? মাসুদ আক্তার তো 1 লাখ কোটে লড়ছে, কই আমরা একটু সাহায্য করি, এটা লয়ার দিয়ে দিয়েছে কি? বিধানসভাতে আলোচনা হয়নি, এটাকে ভোটের ইস্যু করতে পারেনি। কোনটা ভোটের ইস্যু করতে এটা ওদের জানা নেই নাকি? মাসুদ আক্তার একটু আলোচিত সম্মানিত হয়ে যাবে, তাই কি কারো খুব চিন্তা, দুশ্চিন্তা? আসলে এই দুশ্চিন্তা যদি আমার সম্মানের জন্য তাদের না হয়ে থাকে, তাহলে ভারত মাতা সম্মান রক্ষার কোনো অধিকার তাদের নেই। ধন্যবাদ, ধন্যবাদ। শ্রমিক সাহেব, আপনি রাজ্যসভায় তুলেছিলেন, আপনি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথা বারবার আমার মুখে উদ্ধৃত হয়েছে, আপনি সভাপতি হয়ে সেই কথাটা বলেছিলেন, কিন্তু পার্টির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে খুব দ্রুত। পার্টির স্ট্যান্ড ঠিক, পার্টি কি বলছে? কেউ বলছে হিন্দু তুমি এক হও, আর আপনি বলছেন যে আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। প্রধানমন্ত্রীর বক্তব্য, এইটাকে বাংলা ইমপ্লিমেন্ট করতে চাই। আমরা বহুত্ববাদকে রক্ষা করতে চাই, আমরা মুসলমান ছেলেদের হাতে বোমা দেখতে চাই না, আমরা দেখতে চাই বই। আমরা মুসলমানদের হাতে তরবারি দেখতে চাই না, আমরা দেখতে চাই কি, কলম, পেন দেখতে চাই। এটা খুব ভালো কথা। আপনি বলেছেন যে বিজেপির সাথে বিজেপির লড়াই মানে সংখ্যালঘুদের মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, বিজেপির লড়াই দুর্নীতির বিরুদ্ধে, বিজেপির লড়াই পাপের বিরুদ্ধে, বিজেপির লড়াই অনাহারের বিরুদ্ধে, বিজেপির লড়াই ভণ্ডামির বিরুদ্ধে, বিজেপির লড়াই যত ধরনের অপশক্তি আছে তার বিরুদ্ধে। এটাই তো হওয়ার কথা। তাই বিজেপিতে ভালো লোককে দেখুন, সুস্থ লোককে দেখুন, যারা সমাজকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, তারা বাংলায় এখনো কোথাও না কোথাও বেঁচে আছে, অন্ধকারে আছে। আপনি তো নিজেই বলেছেন যে এমন অনেক কর্মী আছে যারা সীমাহীন খেটেছে, কিন্তু তাদের নাম কখনো খবর কাগজে ওঠেনি। তারা সমস্যায় পড়েছে, নীরবে কাজ করে গেছে, তারা কিছু পাওয়ার জন্য করেনি, তারা দেশকে সমাজকে দেওয়ার জন্য করেছে। হ্যাঁ, তেমন লোককে নেতা বানান, তেমন লোক রাজ্যে এখনো আছে। আর যাদের আবর্জনা মনে হচ্ছে তাড়িয়ে দিন না, রেখেছেন কেন?
যাদের বিরুদ্ধে দুর্নীতি আছে তাদের তাড়িয়ে দিন, রাখবেন কেন? আমরা যারা সাধারণ মানুষ, যারা নিরপেক্ষভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কথা বলি, তারা পশ্চিমবঙ্গ সরকারকে যখন বারে বারে চ্যালেঞ্জ করি, তখন তো তাদের মনে প্রশ্ন জাগে, বিরোধীরাই কি ঠিক আছে? তারা ক্ষমতা এলে কি রাজ্যের মানুষ মুক্তি পাবে? আপনি বলুন না, ভালো মানুষ ছাড়া কখনো কোনো দল ক্ষমতা এলে সেই সরকার কি ভালোভাবে চলতে পারে? শফিক সাহেব, আর একটা অনুরোধ আপনার কাছে, দিল্লিকে বলুন বাংলা সম্পর্কে তারা কি পলিসি নেবে সেটা ঠিক করতে, যে পলিসির ফলে বিজেপির কর্মীরা যখন আপনার নেতৃত্বে লড়াই করবে যেন শক্তি পান, ক্ষমতা পান। মুসলমানদের 35% আপনাদের, তাদেরকে মর্যাদা দিন, তাদের সুখ দেখুন, তাদের দুঃখ দেখুন, তাদের সমাজে প্রকৃত যারা নিরপেক্ষ উদার লোক তাদেরকে সামনে আনুন। সিপিএম আনেনি, কংগ্রেস আনেনি, তৃণমূলও আনেনি, আপনারাও আনবেন না? তারা যাবে কোথায়? একটা সমাজের আলোকিত, দেশপ্রেমী, রাষ্ট্রবাদী, উদার চেতা, প্রগতিশীল মানুষরা যদি অন্ধকারেই থেকে যায় অনন্তকাল ধরে ওই মৌলবাদীদের ভোটের জন্য, ওই গুন্ডাদের ভোটের জন্য, তাহলে তো সমাজ ধসে যাবে, দেশ ধসে যাবে। সেই সমাজের অগ্রণী অংশকে সঙ্গে নিতে হবে। ওরাও তো ভোট, আপনাদের 1% মুসলিম ভোট দেয়নি। আমাকে মিডিয়া প্রশ্ন করেছে যে মুসলমান তো বিজেপিকে ভোট দেয় না। আমি বলেছি মুসলমানরা, বিজেপি মুসলমানদের ভোট চায় না, তাই বাংলায় বিজেপি মুসলমানদের ভোট পায় না। কেজরিওয়ালের দিল্লির মুসলমানরা যদি বিজেপিকে ভোট দিতে পারে 2%, 3%, কেন 1% ভোট বঙ্গের মুসলমানরা দেয় না? ভাবতে হবে না? বুঝতে হবে, ভাবতে হবে। অজস্র ইস্যু আছে, আমি জানি সেই ইস্যুগুলো কোনগুলো, যাতে মুসলমানরা উজাড় করে দিতে পারে। জানি তো, একটাও তো এমএলএ পেলেন না, একটাও এমপি পেলেন না, একটাও রাজ্যসভায় নেই। আপনাদের পলিটিক্যাল পোস্টে একটা 35%-এর মধ্যে একটা মুসলমান যোগ্য লোক নেই। এমনকি আপনাদের মাইনরিটি মোর্চায় যারা সংখ্যালঘুদের মধ্যে 99% মুসলমান, তাদেরও প্রেসিডেন্ট হলো না, তাদেরও ভাগ্যে শিখে ছিল না। একজন খ্রিস্টান লোককে করতে হলো, কোনো আপত্তি নেই, তিনিও মাইনরিটি। কিন্তু বার্তা কি গেল যে 99% মধ্যে থেকে একটা যোগ্য লোককে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট পাওয়া গেল না, খ্রিস্টান করতে হলো। বার্তাটা বুঝতে হবে। আপনারা তারপরে মুসলমানদের কাছে কি বলেন ভোট দিন, কোনোদিন দেয়? আপনাদের 1% বিজেপিকে ভোট দেয় না, কথা সত্য। কেন দেয় না? বুকে আঘাত পাবো, অজস্র ইস্যু আছে। কিন্তু যারা শহীদ হয়েছে বিজেপির জন্য তাদের মধ্যে প্রায় 5% মুসলমান। ভাবুন, হ্যাঁ, কদিন আগে বাকিবুল্লাহ মারা গেল ওই এতে আমাদের মালদায়। বাকিবুল্লাহ আপনাদের মাইনরিটি মোর্চার সদস্য, তাকে বেড়ে দেওয়া হয়েছে, সে মুসলমান ধর্মে। আলাউদ্দিন, তালিকা দেওয়া যাবে, আপনি জানেন সেটা? মৃত্যুদের তালিকার মধ্যে মুসলমান কজন আপনি জানেন? প্রায় 5%। এদেরকে দুটো জিনিস দেখতে হয়। এক হচ্ছে ধর্মীয় সমাজে, তার মুসলমান সমাজে তাকে একঘরে করে দেওয়া হবে, তাকে সমাজ থেকে চ্যুত করা হবে, ধর্মীয় সমাজ থেকে তাকে মেরেও দিতে পারে। আবার শাসক দলের রোশানলে পড়বে, দুটো পাহাড় তাকে অতিক্রম করে বিজেপি দলটা করতে হয়। আর যারা অমুসলমান হিন্দু, তারা শুধুমাত্র শাসক দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। মুসলমানদের দুটো লড়াই, একটা হচ্ছে নিজের ধর্মগোষ্ঠীর সমাজের বিরুদ্ধে তাদের প্রতিবন্ধকতা, আর শাসক দলের প্রতিবন্ধকতা। তাদের দিকে বাড়তি সাহায্য থাকা দরকার, সহযোগিতা থাকা দরকার, তাদের জন্য আইন থাকা দরকার, আইনের সুযোগ থাকা দরকার, আর্থিক মানসিক শক্তি দিয়ে তাদের পাশে থাকা দরকার। থাকা হয় কি? বুকে হাত রেখে দেখবেন, আপনি জানেন সেটা, তবেই তো মানুষ আসবে। কেন যাবে মানুষ? মানুষ তো আশ্রয় খুঁজবে, বিশ্রাম পাবে, আনন্দ পাবে। আপনি ঠিক বলেছেন। আগে মুসলমানদের কাছে আমি বিশ্বস্ত হয়ে উঠি, তারপরে ভোট চাইব, তার আগে আমাদের ভোট দিতে হবে না। অত্যন্ত প্রাসঙ্গিক কথা। আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন। শাসক দল যাই থাকুক, যোগ্য সঠিক বিরোধী দল মানুষের জন্য দরকার। হ্যাঁ, মানুষের জন্য, তবেই তো চ্যালেঞ্জ আসবে। একটা অংশের লোক মুসলমানদের, একটা অংশের লোক শাসক দলে তারা মুসলিম, আর একটা অংশের লোক বিরোধী দলে তারা হিন্দু। এটা হবে কেন? সত্যের পথে একটা দল, মিথ্যের পথে একটা দল। হ্যাঁ, এইটা হবে আলোচ্য বিষয়। দেখুন, ঠিক তাই হবে। মাসুম আক্তার দেশের জন্য রক্ত দিয়েছে, তার নাম কিন্তু কাজী মাসুম আক্তার। ভারত মাতার জন্য স্বাধীনতার পর, হ্যাঁ, কোনো সিভিলিয়ান, কোনো মিলিটারি নয়, সিভিলিয়ান মৃত্যুর মুখে পড়েছিল এই বাংলার মাটিতে, এই কলকাতায়। কাজী মাসুম আক্তার ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির নাম বলুন তো একটু মনে করে। পার্টির জন্য তারা মরতে পারে, দেশের জন্য কজন জান দিতে গেছে, জেনে শুনে বুঝে, অহংকার করছি না।
আমার ধর্ম পরিচয় না, আমি ভারতীয়, আমি বাঙালি, আমি মানুষ, আমি দেশপ্রেমী। এটাই আমার বা আমাদের পরিচয় হবে। আর আমরা যদি দুর্বল হয়ে যাই, সমাজ কী করে বাঁচবে? প্লিজ আপনি এই পথে এগোন। আপনাকে আজকে অজস্র ধন্যবাদ দিচ্ছি আপনার বক্তব্যের জন্য। আপনি ঠিক সঠিক কথা বলেছেন। আপনি বলেছেন মারে মুসলমান মরে মুসলমান। আজ থেকে 15, 16, 17 বছর আগে বাম আমলে এই শব্দবন্ধটা বলতে ভাল লাগছে, অহংকার নেবেন না, এটা আমার তৈরি ছিল। আমি বই লিখেছি এটার উপরে, আমি খবরের কাছে একটার পর একটা আর্টিকেল লিখেছি। আপনাকে আমি বই দিয়েছিলাম 2012 সালে, বঞ্চিত রাখার ষড়যন্ত্র। আমার এই টেবিলে রাখা আছে ওয়ার্ডটাফে, যে মুসলমানদের কি কায়দা করে বঞ্চিত করে রাখা হয়েছে আপনি জানেন। আপনাকে সে বই দিয়েছি, পড়েছেন, ধন্যবাদ দিয়েছিলেন আপনি। প্লিজ আরও একটু দেখবেন, জানবেন। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।